কয়েকদিন পরে সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি পরিবারের সকলে নাস্তার টেবিলে এসে বসেছেন। সকলে ঈষৎ উত্তেজিত। লক্ষ্য করলাম সেটা স্যারকেও একটুখানি স্পর্শ করেছে। গতরাতে শিল্পী কামরুল হাসান টেলিভিশন সাক্ষাৎকারে শিল্পী জয়নুল আবেদিনের বিষয়ে কি একটা মন্তব্য করেছেন, যা স্যারের পরিবারের প্রায় সকলের কাছে নিষ্ঠুর বলে মনে হয়েছে। এ নিয়ে সকলে কথা বলাবলি করছিলেন। স্যার কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেন। নাস্তা খাওয়ার পর স্যার যখন তার ঘরে এলেন, আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কি মনে করেন জয়নুল আবেদিন খুব বড় শিল্পী? তিনি সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটি গল্পের অবতারণা করলেন। এক সময়ের এক ইংরেজ ভদ্রলোক, পেশায় যিনি বিলেতের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ উপলক্ষে ঢাকা এসেছিলেন। স্যার বললেন, সেই সাহেবরে আমি ঢাকা শহর ঘুরাইয়া দেখাইতে আসিলাম। শহর দেখানোর কাজ যখন শেষ, আমি কইলাম, চলেন আপনারে একজন শিল্পীর কাছে লইয়া যাই। উনি কইলেন, আই ডু লাভ টু। তারপর সাহেবরে লইয়া শান্তিনগরে আবেদিন সাহেবের বাড়ি গেলাম। আবেদিন সাহেব হবায় দুইখানা ওয়াটার কালার হাইকা শেষ করছেন। এই ওয়াটার কালার দেখা তো সাহেবের চক্ষু ছানা বড়া। আমার কানের কাছে মুখ আয়না কইলেন, এই ছবিগুলোর দাম কত হইব আপনি ধারণা করতে পারেন? আমি জিগাইলাম, আপনি কি ছবি কিনবার চান? সাহেব কইল, আমি একজন গরিব মাস্টার, এইরকম অপূর্ব ছবি কেনার টাহা আমি কই পামু? তারপর আমি আবেদিনের লগে কথা কইলাম। তিনি এক একটা ছবির জন্য মাত্র 300 টাকা দাম চাইলেন। লগে লগে মানিব্যাগ খুইলা 600 টাকা দিলেন সাহেব। ছবি দুইটা যখন বগলের তলায় লইয়া ফিরে আইবার লাগছিল, তারে খুব খুশি দেখাইতে আসছিল। আমারে কইল, এক তাল সোনা কুড়াইয়া পাইলেও আমি এত খুশি হইতাম না। গল্পটা শেষ করার পর আমার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন এবং বললেন, আপনারা তো এখন নানা রকম ছবি দেখেন। জয়নুল আবেদিন ছবিতে যেভাবে স্পেসের ব্যবহার করেন, এরকম কাউরে করতে দেখছেন? পালকের ছবিটা দেখবেন, বেহারাগুলোর মাঝখানে যে ফাঁক, সেটা ভালো কইরা তাকাইবেন। বেহারাদের পরস্পরের মধ্যে যে দূরত্ব, সেটা এদিক ওইদিক একটু বেশি কম হইলেই কিন্তু ছবিটার আবেদন কইমা যায়। সাহেব অধ্যাপকের কথা যখন উঠল, আমি সাহস করে জিজ্ঞেস করলাম, স্যার, আপনার সঙ্গে কি করে ডিক উইলসন সাহেবের পরিচয় হলো? আপনি কি তাকে বিলেত থেকেই চিনতেন? রাজ্জাক স্যার মাথা নাড়লেন। ওনার সঙ্গে আমার ঢাকাতেই পরিচয়। তিনি ল এর মানুষ। কথাবার্তা শুইনা মনে হইল বেশ লেখাপড়া জানে। জিগালাম, এইখানে আমাগো বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করবার চান নেহি? উইলসন সাহেব কইলেন, আমি চাইলে কি মাস্টারি করতে পারি? আমাকে চাকরি দেয় কে? আমি লগে লগে ভাইস চ্যান্সেলর মুয়াজ্জেম সাহেবের সঙ্গে দেখা কইরা কইলাম, হিয়ার ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারসন, তাকে চাকরি দিলে ইউনিভার্সিটি উইল বি বেনিফিটেড। মুয়াজ্জেম সাহেব তার চাকরি দিতে রাজি হইলেন। আমি কইলাম, আপনি অখনই দরখাস্ত করলেন, বাস চাকরি হইয়া গেল। 6 মাসের বেশি আসিলেন না। আমি উইলসন সাহেবের এশিয়া অঞ্চলের প্রতি দৃষ্টি দেওয়ানোর জন্য ইন্সপায়ার করছিলাম। তিনি এই অঞ্চলে বিস্তর ঘোরাঘুরি করছেন, বইটা পড়লেই টের পাইবেন। স্যার বললেন, আরও একজন ইন্টারন্যাশনালি ফেমাস মানুষ আমাকে বিশ্ববিদ্যালয়ে কিছুদিন মাস্টারি করছিলেন। সেই ভদ্রলোক ইংরেজ নন, ফ্রেঞ্চ। আমি জানতে চাইলাম, স্যার, আপনি নিশ্চয়ই তার নাম মনে রেখেছেন? স্যার তার দাড়ির গোছাটাতে হাত বুলিয়ে বললেন, নাম মনে থাকবো না কেন? তার নাম ক্লদ লেভি স্ট্রস। একদিন সকালবেলা স্যার তার ছোটবেলার স্মৃতিচারণ করছিলেন। আমরা যখন ছোট ছোড়া ছিলাম, সেই সময়ে গাঁও গ্রামে উঁচা লম্বা এক ধরনের শালপ্রাংশু চেহারার মানুষ দেখা পাওয়া যাইত। এখন 5 গ্রাম বিছরাইলেও এরকম বলিষ্ঠ চেহারার মানুষ পাওয়া যায় না। আমি জিজ্ঞেস করলাম, কারণ কি? স্যার হুকোর নলটা ঠোঁটের কাছে ধরে একটা চিন্তা করলেন।
তারপর বলেন, পুষ্টিকর খাবারের দুষ্প্রাপ্যতাই মানুষের স্বাস্থ্যহানির আসল কারণ। আগে গ্রামে অঢেল খাদ্যদ্রব্য পাওয়ান যাইত, অহন যায় না। নদী নালা বিলে হাত দিলেই মাছ পাওয়ান যাইত। এখন একরকম অদৃশ্য হইয়া গেছে। মানুষে খাইব কি? আগের নদীও কি এখন আছে? পূর্বের দিনে ঢাকা শহর থেকে আমাকে গ্রামে যাইতে হইলে 3 জায়গায় নদী পার হন লাগতো। এবার যাইয়া নদীর দেখাও পাইলাম না। বেবাক খাইতে শুকনা। নদী কই সইরা গেছে? তারপর রাজ্জাক স্যার তার ছেলেবেলার এক মধুর স্মৃতির কথা উল্লেখ করলেন। আমাকে ছোটবেলায় বাড়ির পেছনে একটা লম্বা বড়ই গাছ আছিল। শীতকালে টিনের চালের থেইকা নিচে মাটিতে টুপ টুপ কইরা শিশিরের ফোঁটা ঝইরা পড়তো। সারা রাত গাছ থেকে পাকনা বড়ই পয়লা চালের উপর, তারপর মাটিতে আইসা পড়তো। আমরা আধ ঘুমের মধ্যেও টের পাইতাম বড়ই পড়তেছে। আমি বললাম, বেথোফেনের মূল লাইট শোনাটাই এরকম ব্যাপার আছে। শুনলে মনে হয় আপনি টুপটাপ শিশির ছড়ার শব্দ শুনছেন। স্যার হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, আপনি কি আব্দুল করিম খান সাহেবের গান শুনছেন? আমি বললাম, একটা মাত্র লং প্লেইং রেকর্ড ঢাকায় পাওয়া যায়, সেটি শুনেছি। স্যার আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করে বললেন, করিম খান সাহেবের কণ্ঠে দানাদার মিশ্রির মতো একটা মিষ্টি স্বাদ আছে। অন্য কোনো গায়কের কণ্ঠে সেই জিনিসটা আপনি পাইবেন না। গান বাজনার কথা যখন উঠলই আমি চাইছিলাম স্যার এ বিষয়ে আরও কিছু কথাবার্তা বলুন। তিনি বলে যেতে থাকলেন, মেগাফোন নাজি মাস্টার্স ভয়েস মনে নাই? একসময় ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের একাধিক বেহালার রেকর্ড বাইর করছিল। সেই সব জিনিস এখন আর পাওয়া যায় না। আমি জানতে চাইলাম, আর কার কার গান বাজনা আপনার ভালো লাগে? স্যার একটু হাসলেন। আমাগো সময় আর আপনাগো সময় টেস্ট এক না, অনেক কিছুই পাল্টায় গেছে। আমি গিজিরা দেবের গান খুব পছন্দ করতাম। ফয়াজ খা সাহেবের গান খুব ভালো লাগতো। স্যারের কাছ থেকে গিবনের ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটি আমি ধার নিয়েছিলাম। শেষ করার পর যখন ফেরত দিতে গেলাম, দেখি স্যার বসে বসে জনসন সাহেবের লাইভস অব দ্য ইংলিশ পোয়েটস বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন। আমাকে দেখে বললেন, বয়েন মৌলভী আহমদ সোফা। আমি জানতে চাইলাম, বইটা কি খুব ভালো? স্যার বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, ও ভেরি ভেরি মাচ ওয়েল রিটেন। জনসন সাহেব ভীষণ প্রিসাইজ। বাংলা ভাষায় এরকম একখান বই লিপিবদ্ধ হওয়া উচিত। আমি গিবনের বইটি ফেরত দিলে তিনি বললেন, ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার আপনি কি আগাগোড়া পড়ছেন? আমি বললাম, স্যার একরকম পড়েছি। স্যার বললেন, একটা জিনিস কি লক্ষ্য করছেন? আমি বললাম, কোন জিনিসটা? স্যার বললেন, গোড়ার দিকে রোমের যেসব মানুষ খ্রিস্টান আসছিল, তারা আসছিল মোস্টলি প্লিবিয়ান অ্যান্ড পারসিকিউটেড। একসময় তাগো সংখ্যা যখন বাইরে গেল, এম্পায়ার জাস্টিনিয়ান রাজ্য রক্ষার প্রয়োজন নিজেই খ্রিস্টান হইয়া গেল। প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্ম আর রোমের খ্রিস্টান ধর্ম এক জিনিস নয়। রোমের প্যাট্রিশিয়ান খ্রিস্টান এবং প্লিবিয়ান খ্রিস্টানের মধ্যবর্তী সাইকোলজিক্যাল ডিস্টেন্স অনেকদিন পর্যন্ত টিকা ছিল। এই জিনিস আপনি বেঙ্গলের মুসলমানদের মধ্যেও পাইবেন। আশরাফ মুসলমান এবং আত্রাফ মুসলমানদের মধ্যে আপনি খুব অল্পই কমন জিনিস খুঁজে পাইবেন। তবে মুসলমানদের আশরাফ বইনা যাইতে বেশি সময় লাগে না। দুধ ঘি ঠিক মতো খাইলে অ্যারিস্টোক্রেট বইনা যায়। যেমন গন্ডি মিয়া মানে আব্দুল গনির কথাই ধরেন না, তার সম্পর্কে ঢাকার ম্যাজিস্ট্রেট স্যার একজন সাহেবের নাম বললেন, যা আমি মনে রাখতে পারিনি। লেখা গেছেন, গনি মিয়া খুব ভালো হারমোনিয়াম বাজাইতে পারতেন, আর কিছু না। গনি মিয়ার বংশধররা তো নতুন অ্যারিস্টোক্রেট
নতুন অ্যারিস্টোক্রেট হিসাবে প্রতিষ্ঠা পাইয়া গেছিল। এই গণি মেয়ারে জাতে তোলার লাইগা মৌলানা ওবায়দুল্লাহ অনেক কলকাঠি নাড়াইছেন। মৌলানা ওবায়দুল্লাহ আসছিলেন ঢাকা মাদ্রাসার শিক্ষক আর গণি মিয়ার চামচা। আবার এই ওবায়দুল্লাহ আছেন আপনাগো নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দাদা না নানা কি বলছিলেন আমার মনে নেই। তারা ছিলেন মদিনীপুরের মানুষ। সোহরাওয়ার্দী টাইটেলটা সে সময় তারা কেউ ব্যবহার করতেন না। এর মধ্যে স্যার একবার উঠে বাথরুমে গেলেন, ফিরে এসে গামছা দিয়ে হাত পা মুছলেন। হুকোতে টান দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি জান কইতাছিলাম? আমি মনে করিয়ে দিলাম তিনি ঢাকা গণি মিয়ার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন। স্যার বললেন, তার তো কোনো ব্যাকগ্রাউন্ড আসছিল না। ঢাকার অ্যারিস্টোক্রেটরা গণিমার পরিবারের লগে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন না। সলিমুল্লাহ মামলায় ঠেকাইয়া এক সম্ভ্রান্ত পরিবারে বিয়া করছিলেন। কিন্তু সলিমুল্লাহ বেগমের সাহেবের বেডরুমে যাওয়ানোর সময় পারমিশন লইয়া যাওয়ান লাগতো। কোনো নিষিদ্ধ বিষয় মন্তব্য করে ফেলেছেন, সেজন্য তার চোখ মুখে একটা লজ্জার আভা দেখা গেল। আমি আলোচনাটাকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য বললাম, স্যার খন্দকার ফজলে রাবিদা অরিজিনি অব দ্য বেঙ্গলি মুসলমানের নামে একটা বই লিখছিলেন এবং সাম্প্রতিককালে বইটির একটা নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। স্যার বললেন, খন্দকার ফজলে রাব্বি আসলেন মুর্শিদাবাদের নওয়াব ও দেওয়ান। ইকোনমিস্ট রেহমান সাবান আছেন না, তার নানা। তথ্যটা আমার জানা ছিল না। আমি স্যারকে সোজাসুজি প্রশ্ন করলাম, খন্দকার সাহেব লিখেছেন বেঙ্গলের মুসলমানদের বেশিরভাগই বহিরাগত মুসলমানদের বংশধর। একথা কি করে সত্যি হতে পারে? দেখলাম এই বিষয়ে স্যারের আলোচনা করার বিশেষ আগ্রহ নেই। স্যার সম্পূর্ণ নতুন একটা বিষয় এর শুরু করলেন। সংস্কৃতের আরবি প্রতিশব্দ তমুদ্দুন। তমুদ্দুন শব্দটি এসেছে মদিনা থেকে। মদিনা শব্দের অর্থ আইল গিয়া শহর। ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে। আমি স্যারের মতামতটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছিলাম না। তাই বললাম, এই বিষয়ে আমি বিশেষ জানি না, তথাপি আমার মনে হয় বেঙ্গলের ক্ষেত্রে একথা বোধ করি সত্য নয়। বেঙ্গলের গ্রামেই মুসলমানের সংখ্যা বেশি। স্যার বলেন, সে কথা ঠিক, কিন্তু সূচনাটি হয়েছিল শহরে। গৌড়, পান্ডুয়া, সোনারগাঁ, ঢাকা, মুর্শিদাবাদ এর সবটাই আসছিল সিট অব পলিটিক্যাল পাওয়ার। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর রোমের প্লেবিয়ান এবং পেট্রিসিয়ানদের নতুন একটা বিভাজন খেলার সৃষ্টি হয়েছিল। এ ধরনের একটা প্রায় অলঙ্ঘনীয় বিভাজন খেলা বেঙ্গলের মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও ক্রিয়াশীল রয়েছে। স্যারের এই কথার মধ্যে আমি একটা গভীর অন্তর্দৃষ্টির পরিচয় পেয়ে যাই। আমি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি। সে সময়ে জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট। আবুল ফজল ছিলেন জয়া সাহেবের শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। তিনি আমাদের শ্রদ্ধাভাজন ছিলেন এবং তাকে আমরা মান্য করতাম। একদিন সকালবেলা দেখতে পেলাম আবুল ফজল সাহেব মাথায় টুপি দিয়ে অপর এক উপদেষ্টা এম.এ. জয়িদারের সঙ্গে রমনা ময়দানের উপর দিয়ে যাচ্ছেন। তিনি জানালেন, তোয়াব সাহেবের সঙ্গে সিরাতের মজলিসে যাবেন। আমি ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম। আবুল ফজল সাহেব নাস্তিকতা প্রচার করতেন। ক্ষমতার কাছাকাছি এসে দেখছি তিনিও নবীভক্ত হয়ে পড়েছেন। এই ঘটনাটি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে। রাজ্জাক স্যার রোমের প্লেবিয়ান খ্রিস্টানদের মনন মানসিকতার বিষয়ে যে ইঙ্গিত করেছিলেন, আমার মনে হলো সেই দোলাচল মনোবৃত্তিটা বাঙালি মুসলমানের মনেও কাজ করে যাচ্ছে। মুসলিম রচিত পুঁথিসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাঙালি মুসলমানের চৈতন্যের একটা দিক আমি উদ্ঘাটন করতে চেষ্টা করেছিলাম। আমার রচনাটির শিরোনাম ছিল বাঙালি মুসলমানের মন। লেখাটি মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল। লেখাটি প্রকাশ হওয়ার পরপরই একটা তুমুল বিতর্কের সৃষ্টি হয়। আমি বাঙালি মুসলমানদের বেশিরভাগকে নিম্ন বর্ণের হিন্দুদের বংশধর বলে
মস্ত অপরাধ করেছি। এই অভিযোগ নানা পত্রপত্রিকায় প্রতিবাদ ছাপা হতে থাকে। আমাদের দেশে এক শীর্ষস্থানীয় কবি ছদ্মনামে 3টি প্রবন্ধ আমাকে গাল গাল করে লেখেন। প্রাথমিক শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম আজাদ সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় আমার বিরুদ্ধে পুরো 6 মাস ধরে গালমন্দ করে নিবন্ধ লিখতে থাকেন। পরে ওই নিবন্ধগুলো পুস্তিকা আকারে প্রকাশ করে সর্বত্র বিলি করতে আরম্ভ করেন। শুক্রবারে জুমার নামাজের পর সমবেত মুসল্লিদের মধ্যে তার পুস্তিকাটি বিনামূল্যে বিতরণ করে জনমতকে খেপিয়ে তোলার চেষ্টা করতে থাকেন। আজাদ সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও তার পুস্তিকাটি বিতরণ করেছিলেন। রাজাক স্যারের হাতেও একটা কপি এসেছিল। আমার লেখাটি স্যারকে দিয়েছিলাম। আমার লেখাটি সম্পর্কে স্যারের মতামত জানার চেষ্টা করিনি। আমার ধারণা ছিল কোনো একটা সময়ে স্যার তার নিজের মতামত আমাকে জানাবেন। সারা দেশে তুমুল বিতর্ক চলছে। বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন করছেন। যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যাও অল্প নয়। সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো, এই লেখাটিকে উপলক্ষ করে যে কেউ একটা সামাজিক উত্তেজনা জাগিয়ে তুলতে পারে, আর সেরকম মানুষের সংখ্যা অল্প নয়। একদিন বাড়িতে যেয়ে রাজ্জাক স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি আবুল কালাম আজাদের পুস্তিকাটি কি পড়েছেন? স্যার বললেন, দেখছি। ওর মধ্যে বেশ পড়ার কিছু নাই, বেবাকটাই নির্জলা গালাগালি। এর বেশি কিছু করণের ক্ষমতা আবুল কালামের নাই। আমি নিজের লেখাটি এর ওপর চোখ বোলাবার সুযোগ আমার নিজের লেখাটির ওপর চোখ বোলাবার সুযোগ কি আপনার হয়েছে? স্যার বলেন, আপনার লেখাটাও পড়ছি। 1930 সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যার উপর এত প্রভোক্টিভ রচনা আমি বাংলা ভাষায় আর পড়ি নাই। স্যারের মন্তব্য থেকে আমার রচনাটি ভালো লেগেছে কি মন্দ লেগেছে কিছুই বুঝতে পারিনি। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটি আমার পড়া ছিল না। অতি সাম্প্রতিককালে লেখাটি পড়েছি। এরকম সাম্প্রদায়িক রচনা শরৎবাবুও লিখতে পারেন আমার বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হয়েছে। আমার লেখাটিকে কি শরৎচন্দ্রের রচনার মতো প্রভোকেটিভ বলেছেন অদ্যাবধি জানার চেষ্টা করিনি। কেন আমি পাকিস্তান চেয়েছিলাম? একদিন আমি উত্তেজিত হয়ে স্যারের কাছে গেলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। স্যার বাড়িতেই ছিলেন। সারা শরীর চাদরে ঢেকে পত্রিকায় চোখ বুলোচ্ছিলেন। আমি বসবার আগেই বলে ফেললাম, স্যার, টিচার্স ক্লাবে শুনেছি আপনি ইসলামিক একাডেমিতে নাকি এক সময়ে কেন আমি পাকিস্তান চেয়েছিলাম এই বিষয়ের উপর একটা বক্তৃতা দিয়েছিলেন। রাজাক স্যারের চোখে মুখে কৌতুকবোধ ঝিলিক দিয়ে উঠল। বক্তৃতা একটা দিয়েছিলাম তো আপনি চড়ছেন কেন? আপনি পাকিস্তানের পক্ষে ওকালতি করবেন, চড়ব না তো কি? আমি তো পাকিস্তান চাইছিলাম, এই কথাটা বলতে দোষ কি? তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি যখন আহত বোধ করেন তার চোখ থেকে এক ধরনের দৃষ্টি বিচ্ছুরিত হয়। আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। আমার খেয়ালই ছিল না আমার জন্মের বহু পূর্বে ঘটে যাওয়া একটা ঐতিহাসিক ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আমি স্যারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছি। স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমিও সাহস করে কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা আমার